কুমার, কুমার, কি হলো? বিমল, আমি স্বপ্ন দেখছি না তো? পাহাড় থেকে নেমে এসে কি তাহলে এই ভয়েই বনবাসী হয়েছে? রামময়বাবু মারা পড়বার আগে ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুড় আর চামচিকের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহ রক্ত কি রস থাকতো না। কুইকজেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার অ্যাডভেঞ্চার সিরিজের দুটি ছোট গল্প। হেমেন্দ্র কুমার রায় জন্ম 2রা সেপ্টেম্বর 1888 সালে। বাংলা সাহিত্যপ্রেমীদের কাছে তিনি পরিচিত বিমল কুমার ও জয়ন্ত মানিকের স্রষ্টা হিসেবে। আজকের পর্বের প্রথম গল্প বনের ভেতর নতুন ভয়। গল্পের প্রধান চরিত্রে বিমল, কুমার ও নিধিরাম। গল্প পাঠে শ্রীমতী নবনীতা ব্যানার্জি। গল্পের সূত্রধর আমি সৌপ্তিক দে। শুরু হচ্ছে বনের ভেতর নতুন ভয়। কোচবিহার থেকে মোটর ছুটছে, আলিপুর গেল, কুমারগ্রাম পেছনে পড়ে রইল, জয়ন্তীর দিকে অগ্রসর হচ্ছে। বিমল ও কুমার শিকারে বেরিয়েছে। কুমারের মেসোমশাই কোচবিহারের বড় চাকরি করেন। তারই নিমন্ত্রণে কুমার ও তার বন্ধু বিমল কোচবিহারে এসে আজ কিছুদিন ধরে বাস করছে। তাদের শিকারের তোড়জোড়ও করে দিয়েছেন তিনি। জয়ন্তীতে কোচবিহারের মহারাজার শিকারের একটি ঘাঁটি বা আস্তানা আছে। স্থির হয়েছে বিমল ও কুমার দিন 2-3 সেখানে থাকবে এবং শিকারের সন্ধান করবে। জয়ন্তীর অবস্থান হচ্ছে কোচবিহার ও ভুটানের ঠিক সীমান্তে। এখানকার নিবিড় বনে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর অভাব নেই। শীতের বিকেল, রোদের আঁচ কমে আসার সঙ্গে সঙ্গেই পাহাড়ে শীতের আমেজ একটু একটু করে বেড়ে উঠেছে। ধুলোয় ধূসরিত আঁকা বাঁকা পথের দুই পাশে চাষাদের গ্রামগুলো গাছপালার ছায়ায় গা এলিয়ে দিয়েছে। এপাশে ওপাশে বুনো কুল গাছের ঝোপের পর ঝোপ। মাঠে মাঠে যে গরুগুলি চড়ছে তাদের কোনোটা মোটর দেখে নতুন কোনো দুষ্টু জন্তু ভেবে লেজ নেড়ে তেড়ে আসছে, এবং দেশি কুকুরগুলো গাড়ির শব্দে ঘুম ভেঙে যাওয়াতে খাপ্পা হয়ে ঘেউ ঘেউ করে ধমকের পর ধমক দিচ্ছে। এইসব দেখতে দেখতে ও শুনতে শুনতে সন্ধ্যের ছায়া ঘন হয়ে উঠল এবং গাড়িও জয়ন্তীর ঘাঁটিতে গিয়ে পৌঁছল। একতলা সমান উঁচু শালকাঠের খুঁটির ওপরে শিকারের এই ঘাঁটি বা কাঠের বাংলো। একজন কোচবিহারি রক্ষী এখানে থাকে। আগে থেকেই তাকে খবর দেওয়া হয়েছিল। সে এসে গাড়ি থেকে মোটমাট নামিয়ে নিতে লাগলো। একটা কাঠের সিঁড়ি দিয়ে বিমল ও কুমার বাংলোর ওপরে গিয়ে উঠল। সেখান থেকে চারিদিকের দৃশ্য টার্নারের আঁকা একখানি ছবির মতো। একদিকে ভুটানের পাহাড় আকাশের দিকে মোটুক পড়া মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে এবং তার নিচের দিকটা গভীর জঙ্গলে ডুব দিয়ে অদৃশ্য। অস্তগত সূর্যের ফেলে যাওয়া খানিকটা রাঙা রং তখনও আকাশটাকে উজ্জ্বল করে রাখবার জন্য ব্যর্থ চেষ্টা করছিল।
পাতলা অন্ধকারে চারিদিক ঝাপসা হয়ে গেছে। পৃথিবীর সমস্ত শব্দ ক্রমেই যেন ঝিমিয়ে পড়ছে এবং বহুদূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে দু একটা গরুর হাম্বা রব। বিমল পাহাড় ও অরণ্যের দিকে তাকিয়ে বললে, কুমার, ও জঙ্গলে কেবল বাঘ নয়, হাতিও থাকতে পারে। কুমার বললে, বাহ, ভালোই তো। কলকাতায় অনেক দিন ধরেই লক্ষ্মী ছেলের মতো হাত গুটিয়ে বসে আছে। একটুখানি নতুন উত্তেজনা নয় আমাদেরও দরকার আছে। কিন্তু সেবারে উত্তেজনা এলো সম্পূর্ণ নতুন রূপ ধরে, অপ্রত্যাশিতভাবে। কুচবিহারের শীত ভুটানের সীমান্তে দার্জিলিংয়ের প্রায় কাছাকাছি যায়। সন্ধ্যার অন্ধকার সঙ্গে করে যে শীত নিয়ে এলো, তিনটি পুরো গরম জামার ওপরে মোটা আলোয়ান চাপিয়েও তার আক্রমণ ঠেকানো যায় না। রক্ষী ঘরের ভেতরে এসে জিনিসপত্র গোছাচ্ছে। বিমল তাকে ডেকে জিজ্ঞাসা করল, এই, তোমার নাম কি? আগে শ্রী নিধিরাম দাস। আচ্ছা নিধিরাম, তুমি এখানে কতদিন আছো? আগে অনেক দিন। আচ্ছা বলছি, কাল ভোরে যদি আমরা বেরোই, কাছাকাছি কোথাও কি কোনো শিকার পাওয়া যাবে? আগে ও জঙ্গলে বড়হাও তো পাওয়াই যাবে, আর শেরও আছে। কাল রাতে हम বাঘের ডাক শুনেছি। আজ সুবে উঠকে দেখি এই গাছের ঝোপটিতে ও বাঘ একটি গরুকে মেরে আধখানা খেয়ে ফেলে রেখে গেছে। বাহ, তাহলে গরুর বাকি আধখানা খাওয়ার লোভে বাঘটা হয়তো বেশি দূরে যায়নি। নিধিরাম, জঙ্গল ঠেঙাবার জন্য কাল আমার সঙ্গে জনকয়েক লোক দিতে পারবে? নিধিরাম একটু ভেবে বললে, হুজুর, লোক পাওয়া মুশকিল হবে। কেন? আমরা তাদের ভালোই বকশিস দেব। वो तो जानी हुजूर, हफ्ता खाने का आगे आप जितना आदमी मांगते हो हम दे देते, কিন্তু এখন ডবল পয়সা দিলেও লোক বোধহয় পাওয়া যাবে নি। বিমল বিস্মিত স্বরে বললে, কেন? সপ্তাহখানেকের মধ্যে কি বাঘের উপদ্রব বেড়েছে নাকি? নিধিরাম মাথা নেড়ে বললে, না হুজুর, বাঘের সঙ্গে এখানকার লোকেদের কাছে বাঘের গা শোয়া হয়ে গেছে। ও বাঘকে আমরা খুব বেশি ভয় পাই না, কারণ সব শের মানুষ খায় না। কুমার এগিয়ে এসে বিমলের হাতে এক পেয়ালা কফি দিয়ে বললে, নিধিরাম, তোমার কথার মানে তো ঠিক বুঝলাম না। বাঘের ভয় নেই, তবু লোক পাওয়া যাবে না কেন? নিধিরাম শুষ্ক স্বরে বললে, না হুজুর, ও জঙ্গল মে এক নয়া ডর আ গয়া। বিমল বললে, নতুন ভয়? ও, নিধিরাম বোধহয় পাগলা হাতির কথা বলছে। নিধিরাম প্রবল মাথা নাড়া দিয়ে বলল, না হুজুর, ও বাঘ भी नहीं और পাগলা হাতি वाती भी नहीं। এ এক নতুন ডর। এ ডর যে কি, এ চেহারা যে कैसा, ও कोई भी नहीं जानता। কিন্তু সকালে বলেছে যে এ নতুন ডর ও পাহাড় থেকে নেমে এ জঙ্গলে এসে ঢুকেছে। বিমল ও কুমারের বিস্ময়ের সীমা রইল না। তারা পরস্পরের সঙ্গে কৌতূহলী দৃষ্টি বিনিময় করলে। নিধিরাম বললে, জানেন হুজুর, এ নতুন ডর এক হপ্তার ভিতরে 3 জন মানুষের জান নিয়েছে। বলো কি? আগে হ্যাঁ, ছিদাম একদিন জঙ্গলের ভিতরে গিয়েছিল। হঠাৎ সে চিকতে চিকতে জঙ্গল থেকে বেরিয়ে এলো। তারপর সে ধরাস করে মাটিতে পড়ে মরে গেল। সব ছুটে গিয়ে দেখলো তার ডান পায়ের ডিমে একটি তীর বিঁধে ছিল। বান? হ্যাঁ, এক ছোটা তীর। একে বিঘতের চেয়ে বড় হবে না, কিন্তু কোনো মানুষ ওই রকম ধনুর সে ওরকম তীর ছুড়ে না। কুমার প্রায় রুদ্ধশ্বাসে বললে, তারপর? 3-4 আগে এক কাঠুরিও ওই রকম জঙ্গলের ভেতর দিয়ে চিল্লাইতে চিল্লাইতে বার আসে আর মাটিতে পড়ে ছটফট করতে করতে মারাও যান। তার গোড়ালির উপর সেই রকম একটা ছোট তীর বিঁধে ছিল। তারপর? তারপর? কাল ওই জঙ্গলের ভিতর আমাদের গাঁয়ের আছি মোদির লাশ পাওয়া যায়। তার পায়ের উপরও বিধা ছিল ওইসা ছোটা তীর। বলিয়ে হুজুর, এরপরও কেউ আর ওই ভিতরে যেতে ভরসা করে? বিমল ও কুমার স্তব্ধভাবে কফির পেয়ালায় চুমুক দিতে লাগলো। শূন্য পেয়ালাটা রেখে বিমল ধীরে ধীরে বললে,
নিধিরাম, তুমি যা বললে তা ভয়ের কথাই বটে। তিনটে মানুষের প্রাণ যাওয়া কি যে সে কথা? কিন্তু যারা এই খুনগুলো করছে তাদের কি কোনো সন্ধান পাওয়া গেছে? কিছু না হুজুর, লোকেরা বলে এ মানুষের কাজ নয়, কারণ ইতনা ছোটা তীর কোনো মানুষ ছেড়েছে বলে শুনে নেই। প্রত্যেক বাণই এসে বিঁধছে পায়ের ওপরে, এও একটা ব্যাপার। আগে হ্যাঁ, কোনো তীরই পায়ের ডিম ছাড়ে ওপরে ওঠেনি। আর পায়ে কেবল অতটুকু বাণ বিঁধলে মানুষ মারা যায় না। কাজেই বোঝা যাচ্ছে বাণের মুখে বোধহয় বিষ মাখানো ছিল। কবিরাজ মশাইও লাশগুলো দেখে ওই বলেছে। আচ্ছা বলছি, তুমি কি একটা বাণ নিয়ে এসে দেখাতে পারবে? দেখলে ভালো হতো। দেখবেন হুজুর, আমি একটা তীর নিয়ে আসছি। বিমল জানলা দিয়ে কুয়াশা মাখা ম্লান চাঁদের আলোর অস্পষ্ট অরণ্যের দিকে তাকিয়ে বললে, কুমার, অ্যাডভেঞ্চার বোধহয় আমাদের অনুসরণ করে। কাল আমরা ওই বনের ভেতরে প্রবেশ করব। কে জানে, শিকার করতে গিয়ে আমরাই কারো শিকার হব কি না। কিন্তু এমন অকারণে তো নরহত্যা করার কোনো অর্থই দাঁড়ায় না। হয়তো বনের ভেতরে কোনো পাগলের আড্ডা গেড়ে বসেছে, নইলে এত জায়গা থাকতে পাই বা কেন বাণ মারবে? এমন সময় নিধিরামের পুনঃপ্রবেশ। তার হাতে একটা মোড়ক। সে খুব ভয় ভয় সেটাকে বিমলের হাতে সমর্পণ করলে। বিমল মোড়কটা খুলে টর্চের তীব্র আলোকে জিনিসটা স্যাম্পেল ধরে পরীক্ষা করলে। কুমারও তার পাশে দাঁড়িয়ে সাগ্রহে ঝুঁকে পড়ে দেখতে লাগলো। মুখে বিস্ময়ের স্পষ্ট আভাস জাগিয়ে বিমল বললে, কুমার, দেখছো? কি? এ তো বানের মতো দেখতে নয়, এ যে ঠিক ছোট্ট একটি খেলা ঘরে বর্ষার মতো দেখতে। সত্যই তাই। এক বিঘত লম্বা পুঁচকে একটি কাঠি, তার ডগায় খুব ছোট্ট এক ইস্পাতের চকচকে ফলা, অবিকল বর্ষার মতো দেখতে। মানুষ যদি দূর থেকে এই একরত্তি হালকা বর্ষ ছোড়ে, তাহলে নিশ্চয়ই তার লক্ষ্য স্থির থাকবে না? বিমল ভাবতে ভাবতে বললে, এ যে মনে বড় ধাঁধা লাগিয়ে দিল। হ্যাঁ নিধিরাম, বনের ভেতরে ওছিমুদ্দিন লাশ যেখানে পাওয়া গেছে, অন্তত সেই জায়গাটা আমাদের দেখিয়ে দিয়ে আসতে পারবে তো? তা আমি পারবো, কিন্তু এরপরও আপনারা ওই ডরাওনা জঙ্গলে যেতে চান? ভয় নেই, ভয় নেই। এত সহজে মরবার জন্য ভগবান আমাদের পাঠায়নি। তুমি নিশ্চিন্ত থাকো। কাল সকালেই আমরা ওই বনের ভেতরে ঢুকতে চাই। এই কুমার, আমাদের শিকারি বুট পরতে হবে কিন্তু, কারণ ওই অদ্ভুত শত্রুর দৃষ্টি হাঁটুর নিচে আর পায়ের ওপরে। ওইটুকু পলকা কাঠির তীর বা বর্ষা যে শিকারের বুট ভেদ করতে পারবে না, বিমল এটা বেশ বুঝতে পেরেছিল। শরীরের অন্যান্য স্থানেও তারা ডবল করে জামা প্রভৃতি চড়িয়ে দুটো পা পর্যন্ত ঝোলা ওভারকোট পরে নিল। বিমল বললে, সাবধানের মান নেই, কি জানি, বলা তো যায় না। উপরে উপরে দুই দুই পেয়ালা কফি পান করে হাড় ভাঙা শীতের ঠকঠকানি যতটা সম্ভব কমিয়ে বিমল ও কুমার বাংলো থেকে নিচে নেমে এলো। সামনের বনের মাথায় দূরে তখনও কুয়াশার পাতলা মেঘ জমে আছে। কাঁচা রোদ চারদিকে সোনার জল ছড়া দিচ্ছে। ভোরের পাখিদের মনের খুশি আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে গানে গানে। বিমল ও কুমারের মাঝখান থেকে নিধিরাম ভয়ে ভয়ে চারদিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছিল। তার ভাব দেখলেই স্পষ্ট বোঝা যায়, সামান্য বিপদের আভাস পেলেই সে সর্বাগ্রে অদৃশ্য হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। একটা পায়ে চলা পথ ধরে তারা যখন একেবারে বনের কাছে এসে পড়ল, নিধিরামের সাহসে আর কুলোল না। হঠাৎ হেঁট হয়ে সেলাম ঠুকে সে বললে, হুজুর, আমার ঘরে বউ আছে, ছেলে মেয়ে আছে, আমিও গোয়ারের মতন নিজের প্রাণ দিতে পারবো নি।
আরে তোমাকে যে বলি দেওয়ার জন্য আমরা ধরে আনিনি, খালি দেখিয়ে দিয়ে যাও অছিমুদ্দির লাশটা কোথায় পাওয়া গিয়েছিল। ওইখানে হুজুর, ওইখানে জঙ্গলের ভেতর ঢুকে এই রাস্তা যেখানে ডান দিক মোড়ে ফিরে গেছে, ঠিক ওইখানেই। বিমল ও কুমার আর কিছু না বলে নিজেদের বন্দুক ও রিভলভার ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখলে, তারপর সাবধানে বনের ভিতরে প্রবেশ করলে। সব বন যেমন হয় এও তেমনি, বড় বড় গাছ, ঝাঁকড়া ডালপালা পাতা ভরা, মাথাগুলো পরস্পরের সঙ্গে ঠেকিয়ে যেন সূর্যের আলো যাতে ভেতরে না ঢুকতে পারে সেই চেষ্টাই করছে। গাছের ডালে ডালে ঝুলছে অজানা বন্য লতা এবং গাছের তলার দিক অদৃশ্য হয়ে গেছে ঝোপে ঝোপে আগাছায়। কিন্তু সব বন যেমন হয় এও তেমনই বন বটে, তবু এখানকার প্রত্যেক দৃশ্যেরও প্রত্যেক শব্দের মধ্যে এমন একটা অদ্ভুত রহস্য মাখানো আছে, এই বনকে যা সম্পূর্ণ নতুন ও অপূর্ব করে তুলেছে। পথ যেখানে ডান দিকে মোড় ফিরেছে সেখানে রয়েছে একটা মস্ত বড় ঝোপ। সেইখানে দাঁড়িয়ে পড়ে বিমল বললে, এইখানেই অছিমুদ্দির পৃথিবীর খাতা থেকে নাম কাটিয়েছে। কুমার, এ ঝোপে কিন্তু অনায়াসেই প্রকাণ্ড বাঘ থাকতে পারে। লুকিয়ে আক্রমণ করার পক্ষে একটা চমৎকার জায়গা। কুমার সন্দিগ্ধ দৃষ্টিতে একবার ঝোপটার দিকে তাকালে, তারপরে হঠাৎ এক টানে বিমলকে সরিয়ে এনে উত্তেজিত কিন্তু মৃদু কণ্ঠে বললে, ও ঝোপে সত্যিই বাঘ রয়েছে। চোখের নিমেষে দুজনে বন্দুক তুলে তৈরি হয়ে দাঁড়ালো। বিমল বললে, কই কই বাঘ? ঝোপের বাঁ পাশে তলার দিকে চেয়ে দেখো। ঝোপের তলায় বড় বড় ঘাসের ফাঁক দিয়ে আবছা আলোতে মস্ত একটা বাঘের মুখ দেখা গেল। মাটির ওপরে মুখখানা স্থির হয়ে পড়ে আছে। এমন উজ্জ্বল ভোরের আলোতে ব্যাঘ্রমশায়ের সুখনিদ্রা ভঙ্গ হয়নি। তারা দুজনেই সেই মুখখানা লক্ষ্য করে একসঙ্গে বন্দুক ছুড়লে, কিন্তু বাঘের মুখখানা একটুও নড়ল না। দুটো বন্দুকের ভীষণ গর্জনে যখন সারা বন কেঁপে উঠল, গাছের ওপরকার পাখিগুলো সভয়ে কলরব করতে করতে চারিদিকে উড়ে পালালো, তখন বিমল ও কুমার বাঘের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল বলে আর একটা বিচিত্র ব্যাপার দেখতে পেল না। বন্দুকের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে ঝোপের তলাকার দীর্ঘ ঘাসবনগুলো হঠাৎ যেন জ্যান্ত হয়ে উঠল, যেন তাদের ভেতর অনেকগুলো ছোট ছোট জীব চমকে এদিক ওদিক ছুটে পালাচ্ছে। সেগুলো খরগোশও হতে পারে, আবার সাপও হতে পারে। ঘুমন্ত বাঘ গুলি খেয়েও একটুও নড়ল না, তবে কি ওটা মরা বাঘ নাকি? দুজনে পায়ে পায়ে এগিয়ে গেল। তারপরে বন্দুক দিয়ে ঝোপটা দুফাক করে উঁকি মেরে দেখলে বাঘটা সত্যি সত্যি মরে একেবারে আড়ষ্ট হয়ে পড়ে আছে। তার সর্বাঙ্গ ভরে ভন ভন করছে মাছির পাল। বিমল হেঁট হয়ে হাত বাড়িয়ে বাঘটার তলপেট থেকে কি একটা জিনিস টেনে বার করলে। তারপর সেটাকে বিমলের চোখের সামনে উঁচু করে তুলে ধরলে। বিমল অবাক হয়ে দেখলে সেই ছোট্ট কাঠির ডগায় এতটুকু একটা বর্ষার ফলা চকচক করছে। সেই ক্ষুদে বর্ষা আর সেই মারাত্মক বিষ। এ বনে বাঘেরও নিস্তার নেই। কিন্তু এমন জায়গায় বর্ষা মারল কেমন করে? দেখো কুমার, ব্যাপারটা বড়ই রহস্যময়। হালকা বর্ষা দূর থেকে নিশ্চয়ই কেউ ছুটতে পারে না। 3 জন মানুষ মরেছে, প্রত্যেকেই চোট খেয়েছে হাঁটুর নিচে, আর তার সাথে বাঘটাও তলপেটে চোট খেয়েছে। সুতরাং এটাই বলতে হয় যে এই বর্ষা ছুঁড়েছে নিশ্চয়ই সে ছিল বাঘের পেটের নিচে। হয়তো বনের এই অজানা বিপদ থাকে নিচের দিকেই, ঝোপঝাপে লুকিয়ে। কিংবা বাঘটা যখন চিত হয়ে শুয়েছিল, বর্ষা হয়তো তখনই মারা হয়েছে। আচম্বিত বিমলের চোখ পড়ে গেল কুমারের শিকারি বুটের ওপরে।
সচকিত স্বরে সে বলে উঠল, কুমার কুমার, তোমার জুতোর দিকে তাকিয়ে দেখো। কুমার হেঁট হয়ে সভয় দেখলে তার শিকারি বুটের উপরে বিঁধে রয়েছে একটা ছোট্ট বর্ষা। আঁতকে উঠে তখনই সে সেটাকে টেনে ছুঁড়ে ফেলে দিল। ও বর্ষা নিশ্চয়ই তোমার বুটের চামড়া ভেদ করতে পারেনি, কারণ তোমার পায়ের মাংস ভেদ করলে তুমি নিশ্চয়ই টের পেতে। ওহ, ভাগ্যের শিকারি বুট পরে এসেছিলাম। কিন্তু কি আশ্চর্য বিমল, এই অদৃশ্য শত্রু কোথায় লুকিয়ে রয়েছে? বিমল ও কুমার সাবধানে ওপরে নিচে আশিপাশি চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। কিন্তু উঁচু গাছের ডালে একটা ময়ূর, একটা হিমালয়ের পায়রা, গোটা কয়েক শকুনি ছাড়া আর কোনো জীবকে সেখানে আবিষ্কার করতে পারলে না। বনের তলায় আলো আঁধারির মধ্যেও জীবনের কোনো লক্ষণ নেই। যদিও কেমন একটা অস্বাভাবিক রহস্যের, এবং সুযোগ পেলে যে কোনো মুহূর্তেই সে যেন ধারণাতীত মূর্তি ধারণ করে বাইরে আত্মপ্রকাশ করতে পারে। হঠাৎ সামনের লম্বা লম্বা ঘাসগুলো সরসর করে কাঁপতে লাগলো। তার ভেতর দিয়ে কি যেন ছুটে যাচ্ছে, ঠিক যেন দ্রুত গতির দীর্ঘ রেখা কেটে। মাটি থেকে টপ করে একটা নুড়ি তুলে নিয়ে কুমার সেই দিকে ছুঁড়লে সঙ্গে সঙ্গে ঘাসের কাঁপুনি বন্ধ হয়ে গেল। ওটা কি জন্তু দেখতে হবে বলে কুমার যেখানে নুড়ি ছুঁড়েছিল সেই দিকে দৌড়ে গেল। তারপর পা দিয়ে ঘাস সরিয়ে হেঁট হয়ে দেখেই সবিস্ময়ে চিৎকার করে উঠল, কি কুমার, কি কি পেলে? কিন্তু কুমার আর কোনো জবাব দিতে পারলে না। সে যেন একেবারে থ হয়ে গেছে। বিমল তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু নিচের দিকে তাকিয়ে সেও যেন শিউরে উঠে বললে, কুমার, এও কি সম্ভব? মাটির ওপরে শুয়ে আছে অসম্ভব এক নকল মানুষ মূর্তি। লম্বায় সে বড়জোর 1 বিঘত। কুমারের নুড়ির ঘায়ে অজ্ঞান হয়ে গেছে। 1 বিঘত লম্বা বটে, কিন্তু তার ছোট্ট দেহের সবটাই অবিকল মানুষের মতো। মাথার চুল, মুখ, চোখ, ভুরু, নাক, চিবুক, কান, হাত, পা, মানুষের যা যা থাকে তার সে সবই আছে। তার পাশে হাতের খুদে মুঠো খুলে পড়ে রয়েছে সেই একই রকম কাঠির বর্ষা। বিমল ও কুমার নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে রাজি হলো না। বিমল সেই 1 বিঘতি মানুষটিকে 2 আঙ্গুলে তুলে একবার নিজের চোখের কাছে ধরলে সেই 1 ফোঁটা মানুষের এতটুকু বুক নিঃশ্বাসে প্রশ্বাসে বারবার উঠছে আর নামছে। বিমল তুলে ধরতেই তার মাথাটা কাঁধের উপর লুটিয়ে পড়ল। শিউরে উঠে আবার সে তাকে মাটিতে শুইয়ে দিলে। কুমার হতভম্বের মতো বললে, বিমল, আমি স্বপ্ন দেখছি না তো? এও যদি স্বপ্ন হয় তাহলে আমরাও স্বপ্ন। পাহাড় থেকে নেমে এসে কি তাহলে এই ভয়েই বনবাসী হয়েছে? তাছাড়া আর কি বলা যেতে পারে? এদের চেহারাই খালি আমাদের মতো নয়। এই পকেট সংস্করণের মানুষ আমাদের মতো বর্ষা তৈরি করে, ইস্পাতের ফলা ব্যবহার করতে জানে, আবার বিষ তৈরি করে বর্ষার ফেলায় মাখিয়ে বড় বড় শত্রুদের মারতেও পারে। সুতরাং এর বুদ্ধি হয়তো মানুষের মতো। জানি না এ দলের আরও কত লোক এখানে লুকিয়ে আছে। ওই যে কুমার, কুমার পালাচ্ছে। ইতিমধ্যে কখন যে 1 বিঘতি মানুষের জ্ঞান হয়েছে তারা কেউ তা টের পায়নি। যখন তাদের হুঁশ হলো তখন সেই পুতুল মানুষ তীর বেগে ঘাসের জমির ওপর দিয়ে দৌড় দিয়েছে। ব্যর্থ আক্রোশে বিমল নিজের বন্দুকটা তুলে নিয়ে কেন যে গুলি ছুড়লে তা সে নিজেই জানে না। তবে এটা ঠিক যে সেই পুতুল মানুষকে হত্যা করবার জন্য কখনোই নয়। কিন্তু যেমনই গুড়ুম করে বন্দুকের শব্দ হলো, অমনি তাদের এপাশে ওপাশে সামনে পেছনে লম্বা লম্বা ঘাসের বন যেন সচমকে জ্যান্ত হয়ে উঠল। ঘাসে ঘাসে এলোমেলো দ্রুত গতির রেখার পর রেখা, যেন শত শত জীব লুকিয়ে চারিদিক দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে।
বিমল ও কুমারও পাগলের মতো চতুর্দিকে ছোটাছুটি করতে লাগলো, অন্তত আর একটা পুতুল মানুষকে গ্রেফতার করবার জন্যে। কিন্তু মিথ্যা চেষ্টা। তারপরেও বিমল ও কুমার বহুবার বনের ভেতরে খুঁজতে গিয়েছিল, কিন্তু আর কোনো পুতুল মানুষ সে অঞ্চলে আর কোনোদিন দেখা যায়নি, বা বিষাক্ত বর্ষা ছুঁড়ে আমাদের মতো বড় বড় মানুষকে হত্যা করেনি। বোধহয় বন ছেড়ে তারা আবার পালিয়ে গিয়েছিল ভুটানের পাহাড় জগতে। শেষ হলো আজকের পর্বের প্রথম গল্প, বনের ভেতর নতুন ভয়। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের পর্বের দ্বিতীয় গল্প পিশাচ। গল্প পাঠে সৈমি ব্যানার্জি। বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বলল, আগে হ্যাঁ মশাই, এই বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা গেছে, আর সেই 3টি মৃত্যুই রহস্যময়। এ বাড়িতে আর বোধহয় কোনো নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। বিমল বলল, ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি? বাড়িওয়ালা বলল, ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নেই। কুমার বলল, ওই বাড়িতে শেষ যে ভাড়াটে ছিলেন সেই রামময়ের বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম করেছেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নাম ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদশাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছগাছড়া আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন। পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছড়ার ক্ষতি করে সেই ভয়ে কারুকে তিনি সেখানে যেতে দিতেন না। কিন্তু মাস 3 আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময় বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভিতরে পড়ে আছে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা, আর দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে তার দেহের ভিতরে এক ফোঁটাও রক্ত বা রস ছিল না। কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে পার করে নিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রামবাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে, কেউ যেন আর তার ত্রিসীমানায় না যায়। বিমল বলল, তারপর থেকে রামময়বাবু কি আর বাগানের ভিতরে যেতেন না? যেতেন বই কি, বাগানের ভিতরেই তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস 1.5 আগে আর এক সকালে বাগানের ভিতরে আর একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরানো দাগি চোর। চুরি করবার মতলবেই এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমনই লম্বা লম্বা কালশিরার ডোরা, আর তার দেহের ভিতরেও এক ফোঁটা রক্ত বা রস ছিল না। বিমল খানিকক্ষণ ভেবে বলল, বুঝলাম। তারপর রামময়বাবু কেমন করে খুন হলেন সেই কথাটা একটু বলুন তো। খুন? না, খুন নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটি ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেননি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে। কুমার শুধলো, তার দেহেও কি তাহলে কালশিরার দাগ ছিল? রক্ত আর রস কেউ কি শোষণ করেছিল? বাড়িওয়ালা মাথা নেড়ে বলল, মোটেই না, মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু হুজুগে লোকেরা তা বিশ্বাস করবে কেন? রামময়বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। বিমল বলল, আপনার আর কিছু বলার নেই? আছে, তবে সে বিশেষ কিছু নয়। রামময়বাবু মারা পড়বার আগেই ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাঁদুর আর চামচিকের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহ রক্ত কি রস থাকতো না। বিমল উত্তেজিতভাবে বলল, দেখুন, আপনি যেসব জীবের কথা বললেন তারা সবাই নিশাচর। বাগানে কি মরা কাক, চিল বা চড়াই পাখি পাওয়া গেছে?
না, ও বাগান সাংঘাতিক হয় রাত্রেই। সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ তাই হাঁটতে যায় না। সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না। কুমার বলল। কিন্তু আমরা যদি কিছুদিন ওখানে বাস করতে চাই? বাড়িওয়ালা খানিকক্ষণ বিস্মিত নেত্রে কুমার ও বিমলের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তাহলে আমার আপত্তির কোনো কারণ নেই, কিন্তু মনে রাখবেন সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন, সেজন্য আমাকে পরে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থ লাভের জন্যে, নরহত্যার জন্যে নয়। বিমল বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের রক্ত শোষণ করে আজও বোধহয় এমন কোনো পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে এই কথাই রইল, আজ বিকেলে আমরা ওই বাড়িতে গিয়ে উঠব। বিকেলের পর বিমল ও কুমার সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটের দিকে চলে গেছে, তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্য ক্ষেত। মাঝে মাঝে এক একটি পোড়ো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পিছনেই একখানা জমি পাঁচিল দিয়ে ঘেরা। সেইটাই হচ্ছে রামময় বাবুর বাগান। বাগানের ঠিক ওপরেই দোতলা একটা ঘরে গরম জলে চা মেশাতে মেশাতে বিমল বলল, আচ্ছা কুমার, তুমি ভূত পেতনি পিশাচে বিশ্বাস করো? কুমার বলল, সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তার হেসে উড়িয়ে দিতে পারি না, কিন্তু বিশ্বাস করতেও প্রবৃত্তি হয় না। বিমল বলল, পিশাচরা নাকি মানুষের মতো দেহধারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহর ভিতরে এসে আশ্রয় নেয়, তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায়। লোকের কথা মানতে গেলে বলতে হয়, পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরাই রোজ রাত্রে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল, কিন্তু তখন সন্ধ্যার আধারে বাগান আচ্ছন্ন হয়ে গেছে। বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বলল, কিন্তু নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য কি আর কোনো ভালো জায়গা খুঁজে পেল না? ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কটাই বা জীব আসতে পারে? সামনের টেবিলের ওপর এক চাপ্পড় বসিয়ে কুমার বলে উঠল, একদম ঠিক। বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানেই বসে অপেক্ষা করবে কেন? বিমল হেসে বলল, হ্যাঁ, তবে যদি বলো এই পিশাচটি অত্যন্ত বিলাসী, কবির মতো ফুলের গন্ধ শুঁকতে ভালোবাসে, তাহলে। কুমার বাধা দিয়ে বলল, আমি ওসব কিছুই বলতে চাই না, কিন্তু আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিছুই আসে না। বিমল মৌন মুখে চা পান করতে লাগল। কুমার আর কিচ্ছু বলল না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠেছে। আচমবিতে পাশের ঘর থেকে একটা শব্দ হলো। কে যেন কি একটা মাটির উপরে ফেলে দিল। বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল, তারপর দ্রুত পায়ে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাসি মুখে গর্জন করে বলল, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো? এই দাঁড়া দাঁড়া বলছি। বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানালার পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভিতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। মাত্র একবার, তারপরে সব চুপচাপ।
বিমল আশ্চর্য হয়ে বলল, বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠল কেন? কুমার দরজার দিকে এগোতে এগোতে বলল, দাঁড়াও, আমি দেখে আসছি। বিমল তাড়াতাড়ি করে বলল, না দাঁড়াও, যা দেখবার কাল সকালে দেখলেই চলবে। মনে রেখো, রাত্রে ও বাগান কিন্তু বিপজ্জনক। কি বিমল, তুমি ভয় পেলে নাকি? না ভাই, একে ভয় বলে না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর ওখানে রাত্রিবাস করব। রামময় বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকালে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তার অনেকেরই পরিচয় বিমল ও কুমারের জানা নেই। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছই সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মেলে না। একদিকে রয়েছে অনেক রকমের অর্কিড। বিমল বলল, কুমার, তোমার আমারও তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কি তুমি কোথাও দেখেছো? কুমার বলল, না, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বিমল উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, বাহ, কি চমৎকার! দেখো কুমার, দেখো, আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির উপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে ওটাকে ভালো করে দেখো। অর্কিড যে অত বড় আর তার ফুল যে এমন অদ্ভুত হয়, না দেখলে আমি তো বিশ্বাসই করতাম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে। রক্তমুখো অর্কিড ফুল। বিমল, বিমল, শিগগিরই এদিকে এসো। বিমল কয়েক পদ অগ্রসর হয়ে স্তম্ভিত নেত্রে দেখল কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেখানে আড়ষ্ট হয়ে পড়ে আছে। দুজনেই অবাক হয়ে খানিকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বলল, আচ্ছা, তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণ কান্না শুনেছি। কে কে বধ করলো সেটা বুঝতে পারছি না। কোনো অজানা বিভীষিকা এই বাগানে নিশ্চয়ই বাস করে। আজ রাত্রে তা বোঝবার চেষ্টা করতে হবে। পেট্রোলের একটা 400 বাতির লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যের পর বাগানে এসে বসল। খানিক আলো খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরও অদ্ভুত দেখতে লাগলো। বাড়িওয়ালা সত্যি কথাই বলেছিল, সন্ধ্যার পরে ভয়ে কেউ এদিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সাড়া পেল না। তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। দু তিনটে পেঁচা ও বাদুড় শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহর দিকে মুখ তুলে দেখল। হয়তো তারা আশা করেছিল যে এখানে কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেরে ফেলবে। বিমল বলল, কুমার, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ? পাচ্ছি, কিন্তু বাগানে সকালে কোনো ফুল দেখিনি, আর কোনো সুগন্ধও যে পাইনি। হয়তো এ ফুল রাত্রে ফোটে। আমার যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকেই। আচ্ছা, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখল কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখী অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো। পরমুহূর্তেই এক আর্তনাদ, এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির ওপরে লুটিয়ে পড়ল, ভীষণ ছটফট করতে লাগলো। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে চেয়ে ব্যাপারটা বুঝতে পারল। বিলম্ব হলো না। কুমার,
কুমার, কি হলো? এই ওঠো ওঠো, আস্তে 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 আস্তে। সেই তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরে উপরে 2বার গুলি বিস্মিত করল। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরও 2বার ছোড়বার পরেই রক্তমুখো ফুলসুদ্ধ অর্কিড গাছটা 2খানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহে জড়ানো অনেকগুলো লম্বা শুয়া বা দাঁড়া থরথর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাটতে বসল। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখনও ফোড়ার মতো টাঁটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বলল, বুঝলাম, আসল ব্যাপারটা এবার ভালো করে বোঝা গেল। বইয়ে পড়েছিল দক্ষিণ আমেরিকা ও আরও কোনো দেশে এমন কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদশাস্ত্র পণ্ডিত রামময়বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জোগাড় হওয়ার সাথে সাথেই সে রক্তপান করতে চাইত। তখন সেই গন্ধ ছড়িয়ে নানান জীবজন্তুকে আকর্ষণ করে এই পিশাচ অর্কিডই অক্টোপাসের মতন শুয়া দিয়ে তাদের আক্রমণ করত। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার অ্যাডভেঞ্চার সিরিজের 2টি ছোট গল্প, বনের ভেতর নতুন ভয় ও পিশাচ। বিমলের ভূমিকায় আমি সৌপ্তিক দে, কুমারের ভূমিকায় স্বাগত বাসু। বনের ভেতর নতুন ভয়ের গল্প পাঠে শ্রীমতী নবনীতা ব্যানার্জি, নিধিরামের ভূমিকায় শ্যামন চক্রবর্তী, পিশাচের গল্প পাঠে সৈমী ব্যানার্জি, বাড়িওয়ালার ভূমিকায় রোহিত দত্ত। সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে, পোস্টার ডিজাইন স্বাগত বাসু। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।